রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি একটি শুকনো ও চিরহরিৎ বন এবং জীব ও উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধ একটি বনাঞ্চল। এখানে বিলুপ্তপ্রায় মুখপোড়া বানরের দেখা পাওয়া যায়। এখানে প্রচুর মানুষ দেশের বাইরে থাকে, বিশেষ করে লন্ডন প্রবাসী। তাদের টাকায় এই মসজিদের দোতলার নির্মাণ কাজ হয়েছে। রেমাকালিঙ্গে যাওয়ার জন্য যেখান থেকেই হোক চলে আসতে হবে চুনারু ঘাট। চুনারু ঘাট আসলে এখান থেকে ডাকবাংলার মোড় আছে একটা, ডাকবাংলার মোড়ে সিএনজি পাওয়া যায়। সেখানে শেয়ার সিএনজিতে গেলে জনপ্রতি 60 টাকা ভাড়ায় রেমাকালেঙ্গা পর্যন্ত পৌঁছানো যাবে। এটা হলো ডাকবাংলার মোড়। এখানে এই যে সিএনজি আছে, এখান থেকে শেয়ার সিএনজিতে যাওয়া যাবে। কালেঙ্গা কোনটা সিরিয়ালে? দুইজন আছি। হ্যাঁ, কোনটা আছে নাকি? দুইটা না, এটা তো ভরা। এটা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এই বনের অবস্থান। এটি ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন। রেমাকালেঙ্গা অভয়ারণ্য 1982 সালে প্রতিষ্ঠা করা হয় এবং 1996 সালে এটির আরও সম্প্রসারণ করা হয়। বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি এখনও মোটামুটি ভালো অবস্থায় টিকে আছে, রেমাকালেঙ্গা তার মধ্যে অন্যতম। দেখে হয়তো বুঝতে পারছেন এই রাস্তা বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্ষাকালে এই জায়গায় আসা খুবই কঠিন ব্যাপার। গতকালকে বৃষ্টি হয়েছে, সেই প্রভাব এখনো আছে। রাস্তাগুলো বিভিন্ন জায়গায় কর্দমাক্ত হয়ে আছে। জামুনতলী বাজার, চুনারু ঘাট। সময় এখানে রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের কিছু সাধারণ তথ্য এবং মৌলিক তথ্য দেয়া আছে। এখানে আসার পরে খরচ মোটামুটি হবে, কারণ এখানে বেশ কিছু ট্যুরিস্ট গাইড আছে। গাইড ছাড়া আপনারা একলা এখানে যেতে পারবেন না, পথ হারিয়ে যেতে পারে। এখানে ট্রেলগুলা বিভিন্ন রকম হয়, 3 ঘন্টা 5 ঘন্টা। তো যেমন আমি 3 ঘন্টারটা জিজ্ঞেস করলাম, 3 ঘন্টার ট্রেল হচ্ছে, আমাকে বললো 700 টাকা। আর এখানে প্রবেশ মূল্য আছে, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর এখানে থাকার জন্য রিসর্ট আছে। এই ভিতরে যে রিসর্টটা আছে সেখানে এক রুমে 2 জন থাকতে পারবে, এমন রুম হচ্ছে 1500 টাকা। আমি আজকে এসেছি, এখন তো গরমের সময়, এখন কোনো পর্যটকই নেই। অন্য আরও হয়তো পর্যটক আসলে সবাই মিলে একটা বড় ট্রেলে যাওয়া যেত। প্রথম দিকে বলি, এটা হলো কালেঙ্গা, এরপরে সোনবাড়ি বিট, এরপরে বালুমারা বিট। বালুমারা বিটে গিয়ে বললেন যে আপনি বলছেন ময়নাবিল দেখাবেন, তখন ঢুকলাম চা বাগান, ওইটুল্য রেমা। চলে গেলাম তলব বাজার, তলব বাজার গিয়ে গেলাম ময়নাবিল, দেখাইলাম শগুন এলাকা। এখান থেকে ঘুরিয়া আবার আসলাম, সন্ধ্যা হয়ে গেল, আসলাম গুদুলাঘাট। গুদুলাঘাটে এসে অটো রিক্সা পাইলাম। এখান থেকে অটো রিক্সা আমরা নিয়ে গেলাম রানীগঞ্জ। ওইখানে গিয়ে আমরা সিএনজি করলাম, সিএনজি করে আসলাম সোনারঘাট। সোনারঘাটে এসে আপনি চলে গেলেন ঢাকা, আমি কালেঙ্গা, এই রেমাকালেঙ্গা। ওনার ফোন নাম্বারটা হলো 0170614
6188-215। ওইটা বিট অফিসার থাকে, আর এইটাই এটা বিট অফিসার, হ্যাঁ, আর এইটাই ওইটা রেঞ্জ অফিসার। রেঞ্জ অফিসার। ঘন্টা আগেই তো সন্ধ্যা হয়ে যাবে, তাই না? 3 ঘন্টা যদি আপনি রুশে হাঁটেন, যে 3 ঘন্টা ট্রেলটা মারি আসতে হবে, তাহলে আসতে পারবেন। ওইটা এমনিতে গেলে লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা আপনি ছবি উঠাইলেন, হ্যাঁ, দেখলেন। আমাদের ওইটা আরো তাড়াতাড়ি কাজ করতে হবে, সন্ধ্যা হয়ে যাবে তো। ওই গাছটা কি এই ঝিরিটা করতে আসলো, আচ্ছা এখানে তো সময়টা নষ্ট হইল। আচ্ছা, না এগুলো বুঝাই দিয়ে। 3 ঘন্টা লাগে। আচ্ছা, আমাদের একটু তাড়াতাড়ি হাঁটা, আমরা পরিশ্রম, গায়ের পরিশ্রম করতে পারবো না। রাত্রেবেলা তো দেখতে পাবো না কিছু। না মানে এদিকে আইলে, হ্যাঁ, আসলে সিএনজি পাবো। একটা চিন্তা আছে না? হ্যাঁ, এখানে গাড়ি না, আমাকে বলছে এখানে যে আপনি 8টা পর্যন্ত সিএনজি পাবেন। তো আমি অবশেষে 3 ঘন্টার ট্রেলে যাচ্ছি। উনি সম্মান করবেন, বা উনাকে কিছু না দিলেও বলছে কিছু হবে না। আমি বলেছি আমি দরিদ্র মানুষ, গরিব ইনসান। তো যাই হোক, তবে উনি সাধারণত 700 টাকা বা এরকম খরচ নিয়ে থাকেন। সেগুন গাছ, এটা গর্জন, হ্যাঁ এটা সেগুন, হ্যাঁ সেটাই বলতেছি। সেগুন গাছ আমি ভালো মতোই চিনি। সেগুনের যে কাণ্ড থাকে এটা পিছলা পিছলা। আর সেগুন সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের দেশে চট্টগ্রাম ফটিকছড়ি। ফটিকছড়ির বনে কেউ গিয়ে থাকলে জানাবেন। আর তাছাড়া পার্বত্য চট্টগ্রামের ওদিকেও হয়। আর বার্মা সেগুন তো পৃথিবী বিখ্যাত। বার্মা সেগুনে কোনো পল হয় না, কারণ ওরা 80 বছর 100 বছর পর একটা গাছ কাটে। পল মানে ওই যে নরম নরম কিছু অংশ। আর এমনিতে বাংলা পল শব্দের অর্থ হলো মাংস। আরও আধা ঘন্টা সময় লাগবে বনে প্রবেশ করতে। আর এখানে বিজিবি ক্যাম্প আছে, বর্ডার গার্ডস বাংলাদেশ, কারণ হচ্ছে এই বনের পরে ভারতীয় সীমান্ত। এই জাসিরাতে ঘুরে ফিরে নিয়ে আসবে কোথায় জানেন? স্টেশনে। এটা কি স্টেশন নাকি? এই গরমকালে সাধারণত কেউ রেমা কালেঙ্গা অভয়ারণ্যে এই জঙ্গলে আসে না, ঠান্ডার মধ্যে আসে, এসে ক্যাম্পিং করে। ক্যাম্পিং করা যায়, মানে তাঁবু নিয়ে এসে তাঁবুতে থাকা যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে গরমকালে কেউ আসে না, কারণ গরমকালে বনের মধ্যে ব্যবসা গরম থাকে। আমি সুন্দরবন গিয়েছিলাম, অবস্থা বনে ঢোকার আগেই পেদা টিং টিং। আজকে অবশ্য অত খারাপ অবস্থা না, কারণ কালকের থেকে বৃষ্টি হওয়ার জন্য এই অত্র সিলেট অঞ্চলে কিছুটা ভালো আবহাওয়া বিরাজ করছে। এই রিসোর্টগুলো তো সরকারি না? এইটার ভাড়া কত? এই যে রেমা কালেঙ্গা সিএমসি, এটা এক একটা রুম 1500। কয়জন থাকতে পারে? এটাও সরকারি রিসোর্ট। এই রিসোর্টেই ব্যাগ রাখবো, কারণ এত বস্তা সাথে করে নিয়ে যাওয়ার মানে হয় না। এখানে ব্যাগ রেখে আসবো। বনের ভিতর ঢুকতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। গা এখনো ছমছম করার মতো পরিবেশ আসেনি। তবে সুন্দরবন কিন্তু এমন একটা জায়গা, আপনারা যদি কেউ গিয়ে থাকেন, সুন্দরবন তো সুন্দরবনই, সুন্দরী আছে যেখানে। হেরিটিয়ারা ফর্মস ধরবে ভাগ বাঘের দেখা পাওয়া যাবে। পাক আর না পাক, ঢুকলেই কেমন যেন গা ছমছম করে। গহীন বন কাকে বলে, যে গেছেন সে বুঝবেন। আধা ঘন্টা পায়ে হাঁটা পথ। আচ্ছা, বন শুরু। আর এখানে গেলেই ওই যে ওয়াচ টাওয়ারটা আছে না? আমি আমার বন ভ্রমণ অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝি, বনে গেলে বনের সৌন্দর্যকে উপভোগ করতে হবে, এরকম একটা মানসিকতা থাকলে ভালো। কারণ বনে গিয়ে যদি আপনি মনে করেন যে আমি এই প্রাণী দেখব, ওই প্রাণী দেখব, ওই প্রাণীর সাথে ছবি তুলব, আসলে সেক্ষেত্রে বলা দুষ্কর ব্যাপার যে দেখা হবে কি না।
দৃশ্য দেখবে। আমরা কোন দিকে যাব? এটা হলো অষ্টমা। এটা অশ্বত, অষ্টমা। এটা হলো অশ্বত গাছ। অষ্টমা। আচ্ছা, আর এটা হলো জাম। জাম। এই বনে নাকি চশমা পরা হনুমান দেখা যায়। দেখি আজকে সে হনুমানের দেখা পাওয়া যায় কিনা। এই গাছটা হলো চাম গাছ, চাম কাঠ। এই ফল কোথা থেকে নিলেন? ও, এই চামের ফল। যে চামের ফল। চামের ফল কি হলো? চাম কাটা এইটা ফাটলে হ্যাঁ ভিতরে কোষ আছে, হ্যাঁ। এটা খাইতে চুকা চুকা লাগে। আর এই বিষটা আবার ভাঙিয়ে খাওয়া যায়, ও বাদামের মতো লাগে। আচ্ছা, আমরা বলি আর কি চাম কাটা। আষাঢ় মাসে পাকে, আষাঢ় মাসে, তার মানে আর কিছুদিন পরেই পাকবে। কিছুদিন পরে পাকা হবে। মাটি ফেলেছে কেন? হ্যাঁ, পানি ভেবে লাগিয়ে এটা বাঁধিয়ে রাখলে সামনের এই জায়গাটা ভালো লাগলো, তাই ভাবলাম ওখানে গিয়ে একটা ছবি উঠবো, সেজন্য এদিকে যাচ্ছি। এটা আমাদের ট্রেইলের বাইরে। কেউ বলে তুন্দুল, কেউ বলে তৈরাল। এই হচ্ছে সেই গাছ। ঢেঁকি শাক, এটা হয়তো আপনারা অনেকে চিনেন, অনেকে খেয়ে থাকবেন। আর এই যে লজ্জাবতী, যেটা আগে আমরা স্কুলে গেলে বাইরে বিভিন্ন জায়গায় পাওয়া যেত, এই যে লজ্জাবতী। লজ্জা পেয়ে একেবারে গুটিয়ে যাচ্ছে, লজ্জা পেয়ে গুটিয়ে যাচ্ছে। এদিকে আরো কিছু দেখি গুটিয়ে যাচ্ছে। লজ্জাবতী গাছকে অনেক লজ্জা দিয়ে ফেললাম। চলুন সামনে আগাই। জঙ্গলে আসলে জঙ্গলের যে পরিবেশ, সেই পরিবেশটা সেইভাবে যদি আপনার কাছে উপভোগ্য মনে হয়, তাহলে কিন্তু আনন্দ লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানকার মূল আকর্ষণ যদি কিছু থাকে, সেটা যত বড় ট্রেইলে যান না কেন, বিভিন্ন জায়গায় যাওয়া, যে গাইড থাকবে তার কাছে বিভিন্ন গল্প শোনা। আর যদি কেউ উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান নিয়ে পড়ে থাকেন, তারা তাদের স্ব বিষয় নিয়ে গবেষণা করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, এটা কোন গাছ, এটা কোন গাছ, অথবা এটা কোন প্রাণী। যেমন আমি পতঙ্গ নিয়ে দু একটা পতঙ্গ ধরার চেষ্টা করেছিলাম, তাদের গোত্র বোঝার জন্য। কলিওপ্টেরার উপরে ঢাকনা থাকে, কারণ আমি কীটতত্ত্বে স্নাতকোত্তর করেছিলাম, যদিও অনেকদিন হয়ে গেছে, পড়াশোনা তো নেই। এই বনে আসলে পর্যটক বা দর্শনার্থী কম আসে বলে এখনো পর্যন্ত বনের বন ভাবটা বজায় আছে। আপনারা যারা আসবেন অবশ্যই পরিবেশের প্রতি সচেতন থাকবেন। আরেকটি কথা, বর্ষাকালে কিন্তু বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। বর্ষাকালে আসলে কিন্তু এখানে জোঁক আছে, প্রচুর জোঁক আছে। ভয়ের কিছু নেই, সাবধান থাকতে হবে, জোঁক আপনাকে মেরে ফেলবে না।
এখান থেকে রাস্তা শর্টকাট করা হচ্ছে, মানে এদিকে সোজা যাওয়া যেত আরো বেশ কিছু জায়গা দেখার জন্য, কিন্তু যেহেতু দিনের আলো স্তিমিত হয়ে আসছে তাই আমরা এদিক দিয়ে পথ কিছু কমিয়ে, এই যে জোক, আমাকেও ছোট একটা জোঁক ধরেছিল, ছুটিয়ে দিলাম। অপূর্ব ভাইকে পিঁপড়া ধরেছে, জোঁকও ধরছে। সূর্যের আলো আস্তে আস্তে অনেকটাই কমে এসেছে, এজন্য আমাদের আতঙ্ক কিছুটা বেড়ে যাচ্ছে। অন্ধকারে পথ চলা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। বনের একটা অংশ পার হলাম, প্রায় দেড় ঘন্টা লাগলো। সূর্য অনেকটা হেলে পড়েছে, এখনও ওইদিকে অনেক দূর পথ বাকি যেতে হবে। এদিকে একটা মাঠে এসে পৌঁছালাম, কেমন যেন শান্তি লাগছে বনের থেকে বের হয়ে আসার পর, কারণ পদে পদে এত জোঁক, খুবই বিরক্ত লাগে। কারণ জোঁক আটকালে ওটা ছাড়ানো একটু কষ্ট, মানে জোরে টান দিয়ে ছাড়াতে গেলে তখন আবার যে জায়গাটায় তার চোষক লাগিয়ে রাখে ওই জায়গায় টান পড়ে ছিঁড়ে যায়, অর্থাৎ তখন রক্তক্ষরণ হয়। এই মাঠের পর বনের যে অংশ আসছে সেই অংশে বানর এবং হনুমান দেখা যায়, যেটা শুনলাম গাইডের কাছ থেকে। এখানে হনুমান দেখা গেছে, আস্তে আস্তে কথা বলতে বলতে যেতে হবে, চলো যান। ওইদিকে বাড়ি দেখা যাচ্ছে হনুমান কাছে, এটা তো অনেক বড়। মানে এছাড়া তো আর কোনো জুতা খোলা ছাড়া তো আর কোনো উপায় থাকলো না। বন প্রায় শেষ পর্যায়ে, অনেক সময় হয়ে গেল, প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আমরা যদিও অনেক তাড়াতাড়ি করেছি, তারপরও সময় লেগে গেছে। সর্বশেষ এখানে এসে জুতা খোলা লাগলো এবং এই বন সাফারি শেষ করে লোকালয়ের কাছাকাছি চলে এসেছি। আর সূর্যি মামা যায়। এখানে এসে হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে জুতা পরে আবারও এগিয়ে যাচ্ছি। এই বনের সফর বা রেমা কালিঙ্গা যে ছোটোখাটো সফর ছিল সেই সফর শেষ হতে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে সারাদিনের যে ট্রেল আছে, অর্থাৎ রেমাতে যাওয়া, রেমা অনেক দূরে এখান থেকে, পুরোপুরি যে ট্রেলটা আছে সেই ট্রেলটা সম্পন্ন করার চেষ্টা করব। এখানেও বানর আছে একটা, গাছটা যে নড়ছে, ওই যে বানর দেখা যাচ্ছে, হ্যাঁ দেখছি, ওই যে খালি চোখে দেখা যাচ্ছে অনেক ডালপালার ভিতরে, ওই যে বানর। এগুলো সব মুখ পোড়া হনুমান, এই যে মুখ পোড়া হনুমান। এই রিসর্টের যে এখানে বসার জন্য জায়গা আছে, আর এই যে রিসর্টের সামনের অংশ, এখানে 4টা রুম আছে, প্রতিটা রুমে গড়পড়তায় 2 জন করে থাকতে পারে। আর এই যে এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট। ওই রিসর্টেরই এইখানে একটা অংশ, এখানে একটাই কক্ষ আছে, এই কক্ষে 2টা বিছানা,
এবং এই দুইটা বিছানায় 4 জন থাকতে পারবে। 4 জন থাকলেও ওই খরচ আসবে ওই 1500 টাকায়।